নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আমি পারমিতা এডুকেশন অনলাইন নিয়ে আবারও হাজির হয়েছি সিটিভিএনের পর্দায়। ইতিমধ্যে আমরা বেশ কয়েকদিন ধরে যে জল্পনার মধ্যে দিয়ে যাচ্ছি যে আদৌ যেভাবে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের যে মাস, সেই মাসটা ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু করা কি সম্ভব? আদৌ কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে? সেই নিয়ে ইতিমধ্যেই যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে তার ইতিমধ্যেই তারা বারবার আলোচনায় বসছেন। তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটা যে শিক্ষার যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নিয়ে তারাও যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন যে কি হবে, কিভাবে পরীক্ষা হবে, কিভাবে আমাদের পরবর্তী যে পড়াশোনা, সেই পড়াশোনা শুরু হবে, সেই সব কিছু নিয়ে একটা ধোঁয়াশা এখনও পর্যন্ত রয়েছে। আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধানটাও বেরিয়ে আসবে, কিন্তু তা বলে তার পড়াশোনাটাকে থামিয়ে রাখা যাবে না, কারণ পড়াশোনাটা আমাদের চালিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেক দিনের একটা প্রয়াস থাকে যে বিভিন্ন সাবজেক্ট নিয়ে এবং যারা স্টুডেন্টরা রয়েছেন তাদের জন্য এক একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা। সেক্ষেত্রে প্রত্যেক দিনই আমাদের স্টুডিওতে টিচাররা আসেন, তারা পড়াশোনা বোঝান, তারা সাজেশন দেন। সেরকমই আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস নিয়ে। ইতিহাসের কোন চ্যাপ্টারটা আজকে আমাদের এই এডুকেশন অনলাইনে উঠে আসবে, সেটা অবশ্যই আজকে আমার সঙ্গে স্টুডিওয়ে যিনি রয়েছেন তিনি জানাবেন। আজকে আমার সঙ্গে রয়েছেন নারায়ণ গোস্বামী, আপনাকে নারায়ণ মণ্ডল, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, সবাইকে ধন্যবাদ। এবং সবচেয়ে বড় কথা, সিটিভিএন চ্যানেল যেভাবে আমাদেরকে নিয়ে আসছে এবং বিভিন্ন জায়গা থেকে এই লকডাউনের সময়ও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে ছাত্রছাত্রীদের পাশে তারা যেভাবে দাঁড়িয়েছে, সেটা যথার্থই ধন্যবাদযোগ্য এবং তাদের সাধুবাদ জানাচ্ছি। তো আজকে আমাদের যে দীর্ঘদিন ধরে আমরা এই অনলাইন ক্লাস অভ্যাস করছি, প্রিয় ছাত্রছাত্রীরা তারা ঘরে বসেই তারা শিক্ষাটাকে কিভাবে আরও মনোগ্রাহী করা যায়, শিক্ষাটা কিভাবে আরও নিজেদের আত্মস্থ করা যায়, সেই বিষয়ে তারা অনন্তর চেষ্টা করে যাচ্ছে। তো আজকে আমার বিষয় হলো ইতিহাস। তো ইতিহাসের বিষয়ে আমরা জানি ইতিহাস একটা অনেকের কাছে একটা অন্যরকম বিষয়। ইতিহাস পড়বা, বরাবর ইতিহাস, স্যার ইতিহাস পড়াচ্ছেন, কিন্তু আমরা এখন ঘটনাচক্রে ইতিহাসটা আমাদের কাছে এখন একটা সহজ সরল হিসাবে এসে গেছে। তো সেইভাবে আজকে আমরা একটা বিষয়, দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা, এই চ্যাপ্টারের উপর তোমাদের বিষয় আলোচনা রাখবো। এবং তোমরা মন দিয়ে দেখো, এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, এটার অনেক বিষয় আছে। যারা মনীষী আছেন, ভারতীয় সংস্কার কিভাবে হয়েছিল, ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে, সমাজ সংস্কারের ক্ষেত্রে, ধর্ম সংস্কারের ক্ষেত্রে কিভাবে নবজাগরণ হয়েছিল, সেই বিষয়ে আজকে আলোচনার বিষয়। আমরা জানি যে অষ্টাদশ শতকের যে প্রথম মধ্যভাগেই ব্রিটিশ সরকার যেভাবে ভারতবর্ষ তথা বাংলাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে তাদের সাম্রাজ্য বিস্তারে তারা নিরন্তর বিস্তার করেছেন, জাল বিস্তার করেছেন। এই বাংলাকে কেন্দ্র করে যেভাবে দক্ষিণ ভারত, উত্তর ভারত, মধ্য ভারত, সমগ্র ভারতবর্ষে তারা নিজেদের আধিপত্য বিস্তার করেছেন। কিন্তু দেখা গেল যে আমাদের কলকাতা কেন্দ্রিক যারা শিক্ষিত সমাজ ছিল, তারা প্রথম দিকে ইংরেজ সরকারের যে তাদের সঙ্গে যে সহযোগিতার মাধ্যমে তারা চেয়েছিল যে ইংরেজদের সহযোগিতার মাধ্যমে ভারতবর্ষের উন্নতি হওয়া সম্ভব, সেইভাবে তারা কাজ করছিল। এবং আমরা জানি পরবর্তীকালে যে বিষয়টা হলো যে মধ্যভাগের পর থেকে 19 শতকের সূচনা লগ্নে বাংলার সমাজ ব্যবস্থা খুবই অন্ধকারাচ্ছন্ন ছিল, পিছিয়ে পড়া সমাজ ব্যবস্থা ছিল। শিক্ষার ক্ষেত্রে বলা যায়, ধর্মীয় ক্ষেত্রে জাতপাতের লড়াই, কুসংস্কার ইত্যাদির মাধ্যমে একটা স্বতন্ত্রভাবে বাংলাকে এগিয়ে যাওয়ার জন্য একটা পরিকল্পনা শুরু হয়েছিল। এর গুরুবার যারা অগ্রণী ভূমিকা নিয়েছিল এই বাংলার এই বিষয়টাকে নিয়ে, বিভিন্ন পত্রপত্রিকা, তারপরে বিভিন্ন মনীষীদের, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় থেকে শুরু করে প্রত্যেকেই বাংলার সংস্কারের জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের শিক্ষা দীক্ষাকে বাংলার যে পিছিয়ে পড়া সমাজ ব্যবস্থা রয়েছে, বাংলা দীর্ঘদিন ধরে যে কুসংস্কার আচ্ছন্ন বাংলা ছিল, সেটাকে জাগরণের জন্য সংস্কারের মধ্য দিয়ে সঠিক পথ অর্থাৎ সঠিক জাগরণের পদ্ধতি এবং পরিবর্তনের মাধ্যমে বাংলাকে একটা দিশা দিতে চেয়েছিল। একদম। এবং আজকে যারা দর্শক বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন করতে পারেন, কারণ স্বাভাবিকভাবেই ইতিহাস এমন একটা চ্যাপ্টার যেই চ্যাপ্টারটা নিয়ে
অনেক ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয় থাকে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কতটা লিখলে সঠিক নাম্বার পাওয়া যাবে, বা যদি অতি সংক্ষিপ্ত হয় সেক্ষেত্রে কতটা লেখা উচিত, বা যদি বড় প্রশ্ন হয় সেখানেও কীরকম প্রশ্ন হওয়া উচিত, সেই সংক্রান্ত প্রচুর একটা মনে ভয় থাকে বা প্রশ্নও থাকে। সেই জন্যে আজকের এই চ্যাপ্টারটাকে বেছে নেওয়া হয়েছে, কারণ এই চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই তো? একদম ঠিক। তো আমরা বিষয়ে চলে আসি, আমরা যে আলোচনা করছিলাম, তো আমরা কি বলছিলাম, সংস্কার। সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছিল বাংলাতে। কলকাতা কেন্দ্রিক করে যে সংস্কার মানে সমভাবে যে সম্পূর্ণভাবে সমাজের সব কিছুই পরিবর্তন হবে, যেগুলো সমাজের বিপদে, সমাজ জাগরণের ক্ষেত্রে, সমাজ উন্নতির ক্ষেত্রে যেগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমরা জানি যে সবচেয়ে এই বাধাগুলো যেগুলো ছিল আমাদের, যেমন সমাজ সংস্কারে যেটা প্রয়োজন ছিল, সতীদাহ প্রথা, তারপর বাল্য বিবাহ, বহু বিবাহ, এই সমস্ত বিষয়গুলো সমাজকে একবারে কলুষিত করে ফেলেছিল। সমাজের মেয়েরা শিক্ষার উন্নতি পেত না, শিক্ষার সুযোগ পেত না, তারা স্বাধীনতা পেত না। এইভাবে দেখা গেল এই যে সমাজের এই চিত্রটা তুলে ধরার জন্য সবার আগে যার ভূমিকা, যাদের এই পত্রিকার, আমরা সংবাদপত্র একটা বড় ভূমিকা পালন করেছিল। সংবাদপত্র আমরা জানি, সংবাদপত্র সমাজের দর্পণ, অর্থাৎ সমাজ কিভাবে আছে, সমকালীন সমাজের মানুষ কোথায় যাচ্ছে, তাদের রীতিনীতি, তাদের সংস্কার, ধর্মীয় তাদের যে বিশ্বাস, সমস্ত কিছু এই সমাজের এই তুলে ধরার জন্য, সমাজের যে রাজনৈতিক পরিবর্তন যে কোনো কিছু হোক, এই সংবাদপত্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদপত্রের উপর দাঁড়িয়ে থাকে সমাজের সমস্ত মানুষ। সংবাদপত্রের কী বক্তব্য আছে, তারা কি ভাবছে, তারা কি দেখছে। এই সংবাদপত্রের সবচেয়ে বড় অবদান যেটা ছিল, যাকে আমরা সবচেয়ে মনে করি একটা পত্রিকা, সেটা মেয়েদের ক্ষেত্রে সেই পত্রিকাটা ছিল বামাবোধিনী পত্রিকা। বামাবোধিনী পত্রিকা, এই বামাবোধিনী পত্রিকার নামটার মধ্যে আমাদের একটা কেমন, বামাবোধিনী পত্রিকা 1863 খ্রিস্টাব্দে পত্রিকা প্রকাশিত করেছিলেন উমেশচন্দ্র দত্ত। এই বামাবোধিনী পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি যে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে কিছু কিছু মেয়েদের তারা যে সমাজের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল, শিক্ষা থেকে বঞ্চিত ছিল, সেখানে এই বামাবোধিনী পত্রিকা কিন্তু সেই তাদের অধিকারের কথা কিন্তু তুলে ধরেছেন সমাজের কাছে। এবং তাদের যে শিক্ষার অভাব ছিল, তারা সবসময় পর্দার আড়ালে থাকতো। সেই সময় মেয়েরা রাস্তায় বেরোবে, তারা যাতায়াত করবে, তাদের পোশাক পরিচ্ছদ ইত্যাদির ব্যাপারে অনেক বাধা ছিল। কিন্তু বামাবোধিনী পত্রিকা কিন্তু মেয়েদের আত্মনির্ভরশীল করে তোলার জন্য, মেয়েদের ব্যায়াম, শরীরচর্চা, শিক্ষা ইত্যাদির মাধ্যমে মেয়েদের জাগরণের পথ বেছে নিয়েছিল। এবং দীর্ঘদিন ধরে মেয়েদের যে তারা যে পরিবারের মধ্যে আবদ্ধ থাকতো, পুরুষ শাসিত সমাজে, পুরুষকেন্দ্রিক সমাজে, সেখান থেকে মেয়েদের বের হওয়ার জন্য শিক্ষা একমাত্র অবলম্বন, তাদের শিক্ষিত করার জন্য বামাবোধিনী পত্রিকা একটা গুরুত্বপূর্ণ। একদমই, আমরা আসবো আবারও এই আলোচনায়। এবং যারা দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই এডুকেশন অনলাইন ক্লাসরুমে, তাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন নারায়ণ মণ্ডল। তিনি এমন একজন টিচার যিনি কিন্তু খুব সুন্দর করে ইতিহাসের আজকের এই চ্যাপ্টারটা তোমাদের সামনে তুলে ধরবে, যাতে তোমাদের এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে সেটা তোমরা সঠিকভাবে দিতে পারো। কারণ ইতিহাসের ক্ষেত্রে যে বিষয়টা হয়, একটা যেরকম সঠিকভাবে নাম অবশ্যই উল্লেখ করতে হয়, আরও একটা বিষয় যেটা উল্লেখ করতে হয় সেটা হচ্ছে সাল। এবং ইতিহাসের ক্ষেত্রে কিন্তু এই সাল লিখে দেওয়াটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং যেহেতু আজকের একটা আমরা গুরুত্বপূর্ণ সংস্কার চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে যারা আজকে দর্শক বন্ধুরা রয়েছেন, যারা মনে করছেন যে আজকের এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন থেকে থাকে, তাহলে কিন্তু সেই প্রশ্ন
অবশ্যই আমাদেরকে করতে পারেন, কারণ আমরা প্রতিনিয়ত এই এডুকেশন অনলাইন ক্লাসরুমে চেষ্টা করে থাকি যাতে দর্শক বন্ধুরা বাড়িতে বসেই সুন্দর একটা পড়াশোনার পরিবেশ পায়, একটা পড়াশোনার যেখানটা আমাদের থেমে গেছে সেই জায়গাটা যাতে তারা এগিয়ে নিয়ে যেতে পারে। সেই কারণেই আমাদের প্রত্যেক দিনের এই প্রয়াস থাকে। আর আজকে অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন স্যার নারায়ণ মণ্ডল, এবং তিনি আজকের আমাদের যে পড়াচ্ছেন ইতিহাসের সংস্কার চ্যাপ্টারটা। স্যার, তাহলে সংবাদপত্রের কথা বলতে গিয়ে আমরা যে মামাবুদ্দিনের কথা বললাম, এরপরে যে পত্রিকাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা 1853 খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র ঘোষ এবং তার পরে হরিশ মুখার্জি, আমরা হরিশচন্দ্র মুখার্জির কথা আমরা জানি, যেভাবে সমাজের যে ইংরেজ শাসনের বিরোধিতা করেছিল এবং ইংরেজের যে অত্যাচারের কাহিনী, বিশেষ করে নীল বিদ্রোহে আমরা দেখেছি নীলকর সাহেবরা যেভাবে সমাজের নীলকর চাষিদের উপর অত্যাচার করেছিল, তার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় দেখে দিয়েছিল। এবং পরেও হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সাপ্তাহিক পত্রিকা ইংরেজি বিখ্যাত সম্পাদক ছিলেন, এবং এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকারই নীলদর্পণের যে সমাজ চিত্র সেটা তুলে ধরা হয়েছিল, সমাজের মানুষের কাছে তুলে ধরা হয়েছিল যে কীভাবে নীলকর সাহেবরা নীল চাষিদের উপর অত্যাচার করেছিল। এরপরে যে পত্রিকা আমরা পাবো সেই পত্রিকা গ্রাম বার্তা প্রকাশিকা। গ্রাম বার্তা প্রকাশিকা 1853 খ্রিস্টাব্দেই প্রকাশিত করেছিলেন কাঙাল হরিনাথ, যাকে বলা হয়। এই গ্রাম বার্তা প্রকাশিকা গ্রামের যে মানুষের কথা, গ্রামের মানুষের কৃষিকাজ, গ্রামের মানুষের যে আদব কায়দা, তাদের জীবনের চাল চলন, প্রত্যেকের বিষয় কিন্তু গ্রামের মানুষের গ্রাম বার্তা মানে গ্রামের বার্তা, গ্রামের মানুষের কথা শহরবাসীদের কাছে তুলে ধরা হয়েছিল এই গ্রাম বার্তা প্রকাশিকার মধ্য দিয়ে। তাহলে এই সংবাদপত্রের মধ্য দিয়ে এবং এই সমস্ত তিনখানা পত্রিকা, বিখ্যাত পত্রিকা, এর মধ্যে আমরা যেরকম আমরা সমাজের কথা জানতে পারি এবং সমাজের মানুষের কথা জানতে পারলাম, আরেকটি বিষয় সংবাদপত্রের পরে আরেকটি বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটা হলো সাহিত্য। এই সাহিত্যের মাধ্যমে কিন্তু সেই সময় সংস্কার হয়েছিল, সাহিত্যের মাধ্যমে সে সময় সংস্কার হয়েছিল। আমরা জানি হুতুম পেঁচার নকশার কথা আমরা জানি, এবং নীলদর্পণ নাটকের মাধ্যমে এবং কাব্য সাহিত্যের মধ্যে মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন এই প্রমুখ সাহিত্যের মাধ্যমে সেই সময় সমাজের অনেক কথা আমরা জানতে পেরেছি। হুতুম পেঁচার নকশার মাধ্যমে কী হয়েছে? হুতুম পেঁচার নকশার মাধ্যমে আমরা জানি সেই সময় যে বাবু কালচার, যে বাবু সম্প্রদায়, শহরের যে ইংরেজি শিক্ষিত সমাজ, কিভাবে তারা নিজেদের যে সনাতনী যে সংস্কারকে ভুলে গিয়ে তারা ইংরেজদের সাথে মিলেমিশে ইংরেজদের সাথে তারা ইংরেজদের সংস্কৃতিকে অনুকরণ করেছিল, যার ফলে তারা ওই সমাজের যে অন্য সব যারা আছেন মানুষ তাদেরকে আলাদাভাবে দেখতো, তারা নিজেদের একটা আলাদা এলিট ক্লাসের মধ্যে রাখতো। এরা বাবু সম্প্রদায় নামে পরিচিত। এই বাবু সম্প্রদায়ের যে আদব কায়দা, তাদের এই আদব কায়দাকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে হুতুম পেঁচার নকশাতে আমরা পেয়েছি। এর পরবর্তীকালে আমরা দেখেছি কাব্য সাহিত্য। এই কাব্য সাহিত্যের মধ্যে আমরা দেখেছি বাংলার সমাজ ব্যবস্থা, বাংলার কথা বলা হয়েছে। যেমন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা বলি, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, পদ্মিনীর উপাখ্যানে সেটা লিখিত আছে, অর্থাৎ বাংলার স্বাধীনতার কথা বলা হয়েছে। এর পরবর্তীকালে আমরা দেখেছি মধুসূদন দত্ত। কাব্য সাহিত্যে আমরা জানি মধুসূদন দত্ত বাংলার কাব্য সাহিত্যে ভগীরথ। এই ভদ্রলোক যে কীভাবে তিনি বাংলা সাহিত্যকে উৎকর্ষ চরম শিখরে নিয়ে গেছিলেন, অথচ কিনা তার জীবনের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় তিনি ইংরেজি সাহিত্যের জন্য তিনি ছুটি বেরিয়েছিলেন। তার সাথে দেখা গেল একজন দর্শক বন্ধু এসে গিয়েছেন। নমস্কার, কে বলছেন? আমি হিরণময় বলছি ম্যাডাম। হ্যাঁ, কি প্রশ্ন রয়েছে আপনার, বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে 19 শতকে বাংলায় কি ধরনের সামাজিক চিত্র পাওয়া যায়? আচ্ছা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, আপনি আমাদের অনুষ্ঠানটা দেখতে থাকুন, স্যার এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করবেন। ধন্যবাদ ফোন করার জন্য স্যার। সংগ্রাম আমরা দেখেছি যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় দিনরাত পরিশ্রম করে তিনি ইংরেজদের বিরুদ্ধে লেখালেখি করেছেন, তাদের যে ইংরেজরা কীভাবে শিল্পের যে ব্যবস্থা করেছিল সেটার বিরোধিতা করেছেন, ইংরেজ শাসনের বিরোধিতা করেছেন, এবং প্রচুর চাষি তাদের অধিকারের কথা বলার জন্য তার কাছে ছুটে আসতো।
এবং সে চাষিদের সঙ্গে তাদের যে অ্যাপ্লিকেশন, তাদের পত্রপত্রিকা, তাদের যে বিভিন্ন রকমের অভিযোগপত্র, সেগুলো কিন্তু সারা ধরে হরিশ মুখোপাধ্যায় লিখে যেতেন এবং চাষিদের নিম্নতম অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য তিনি অনন্তর পরিশ্রম করে গেছিলেন। সেই সময় সমাজের কৃষকদের অবস্থা খুবই খারাপ ছিল। ইংরেজরা নিজেদের আর্থিক অবস্থাকে, নিজেদের রাজস্বকে বৃদ্ধি করার জন্য কৃষকদের অত্যাচার করেছিল। কৃষকদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হতো, তাদের নির্চাষ না করলে তাদের অগ্রিম দাদনের মাধ্যমে কিভাবে তাদের বাধ্য করাতো এবং প্রচুর মুনাফা লাভ করত। এই বিরুদ্ধে কিন্তু হরিশ মুখোপাধ্যায় এই সমাজের এই সমস্ত কৃষক সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছিলেন এবং তার লেখনীর কঠোর, তার যে সুলেখনীর মাধ্যমে কিন্তু এই বার্তা কিন্তু ইংরেজের কাছে পৌঁছে দিয়েছিলেন। ইংরেজদের আমরা জানি এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম জাতীয় পত্রিকা হিসাবে বলা যেতে পারে, কারণ এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে কিন্তু সমাজে নিচু স্তরের মানুষের কথা প্রথম বলা হয়েছিল। আমরা আসবো আলোচনায়, আরও একজন দর্শক বন্ধু এসে গিয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার ম্যাম। নমস্কার, কে বলছেন এবং কি প্রশ্ন রয়েছে? আমি বারুইপুর থেকে রাজেশ মন্ডল বলছি। হ্যাঁ, কি প্রশ্ন রয়েছে? হ্যাঁ, বলছি কি ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? আচ্ছা ব্রাহ্ম সমাজ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর দেবেন্দ্রনাথ ঠাকুর কবে ব্রহ্ম ধর্ম প্রতিষ্ঠিত হয়? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, স্যার অবশ্যই এই চ্যাপ্টারের মাধ্যম দিয়ে আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন। ধন্যবাদ ফোন করার জন্য স্যার। হ্যাঁ, ব্রাহ্ম সমাজের কথা বলবো। ব্রাহ্ম সমাজ তো আমরা যে রাজা রামমোহন রায় 1830 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল, এগুলো আমি পরবর্তীকালে বলবো। সমাজ সংস্কারের ক্ষেত্রে এটা রয়ে গেছে। তাহলে আমরা বলেছিলাম যে কাব্য মাধ্যমে কিন্তু বাংলার সেই সময় মধুসূদন দত্ত থেকে শুরু করে আমরা জানি মধুসূদন দত্তের বিখ্যাত নাটক শর্মিষ্ঠা নাটক, তিনি তার প্রথম লিখিত নাটক শর্মিষ্ঠা, তিনি তখনও বাংলা কিন্তু ভালো করে জানতেন না, কিন্তু তার সত্ত্বেও কিন্তু অনেকটা প্রতিযোগিতামূলকভাবে বন্ধুদের দেখানোর জন্য তিনি কিন্তু এই বাংলা নাটকের যে দৈন্যদশা হয়ে শুরু হয়েছে, একটা নাটক দেখতে গিয়ে দেখেছিলেন যে বাংলা নাটকের এত দৈন্যদশা, তখন তিনি নিজেই দায়িত্ব নিলেন, নিজেই বাংলা সেরকমভাবে বাংলা শিখে এবং বাংলায় প্রথম তার নাটক শর্মিষ্ঠা কিন্তু সেই সময় কিন্তু জাগরণের একটা অন্যতম ভূমিকা পালন করেছিল। কৃষ্ণকুমারী নাটক থেকে শুরু করে বুড়ো শালিকের ঘাড়েরও ইত্যাদি ব্যঙ্গচিত্রের মাধ্যমে কিন্তু মধুসূদন দত্ত কিন্তু বাংলার সমাজের মধ্যে চিত্রটা তুলে ধরেছিলেন। এরপরে আমরা ঈশ্বরচন্দ্র গুপ্তের কথা জানি। ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকরের পত্রিকার মাধ্যমেও তিনি বাংলার যে সমাজ ব্যবস্থার কথা তুলে ধরেছিলেন এবং সাহিত্যের কথা আমরা মধুসূদনের পরে আমরা এর পরবর্তীকালে দেখেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট। তিনি কিন্তু বাংলার বিভিন্ন উপন্যাসের মাধ্যমে তিনি প্রথম যে রাজমোহনস ওয়াইফ লিখেছিলেন ইংরেজি ভাষায়, তারপরে তার মধ্যে ধাক্কা লেগেছিল যে আমি বাঙালি হয়ে বাংলার সমাজ সংস্কারের জন্য, বাঙালি মানুষের জন্য আমি কি করছি, তাদের কথা কে বলবে। তখন তিনি কিন্তু বাংলায় উপন্যাস লেখার রচনা শুরু করেছিলেন এবং তার পরবর্তীকালে কালজয়ী উপন্যাসগুলো আমরা জানি যে দুর্গেশনন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস আমরা বলতে পারি দুর্গেশনন্দিনী। এর পরবর্তীকালে আমরা দেখেছি তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ, রাজসিংহ উপন্যাসে যেভাবে মানে ভারতীয়করণ, ভারতবর্ষের মানে সমাজ সংস্কারের কথা, ভারতবর্ষের উন্নতির কথা কিন্তু ওখানে বলা হয়েছে। প্রতিবাদী হয়ে গেছে রাজসিংহ, সেটা কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদের অনেক উপকার, অনেক তাদের জাগরণ এবং তাদের প্রেরণার কারণ হয়েছিল। আমরা আবারও আসবো আলোচনায়, আরও একজন দর্শক বন্ধু এসে গিয়েছেন। নমস্কার, কে বলছেন? আমি সমীর মন্ডল বলছি, বালুরঘাট থেকে। কি প্রশ্ন রয়েছে আপনার? আমার প্রশ্ন হচ্ছে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে 19 শতকে বাংলার সমাজে কি প্রতিফলন পাওয়া যায়? আর একবার বলুন, ঠিক বোঝা গেল না। বলছি যে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে 19 শতকে বাংলার সমাজে কে প্রতিফলন করেছিলেন? হ্যাঁ, এটা আমরা সাহিত্যের মধ্যে বলেছি হুতুম প্যাঁচার নকশা, কালীপ্রসন্ন সিংহ। হ্যাঁ, কালীপ্রসন্ন বুঝতে পেরেছি, আপনি শুনুন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। হুতুম প্যাঁচার নকশা, কালীপ্রসন্ন সিংহ, এই নকশার মাধ্যমে সেখানকার বাঙালির যে মানে বিশেষ করে যারা ইংরেজি শিক্ষিত বাঙালি, এটা আমি বলেছি যে ইংরেজি শিক্ষিত বাঙালিদের যে মানে এলিট সম্প্রদায় যারা পরিচিত ছিল, যারা বাবু কালচার, এই বাবু কালচারটাকে তিনি তুলে ধরেছিলেন ব্যঙ্গচিত্রের মাধ্যমে। যে সমাজ তথা ভারতবর্ষ যেদিকে ভারতবর্ষের শিক্ষার উন্নতি, ভারতবর্ষের সমাজের উন্নতির কথা তারা একবারও ভাবছে না। তারা নিজেদের পোশাক পরিচ্ছদ, নিজেদের কালচার, ইংরেজি কথাবার্তা বলার রীতিনীতি, তারা ভাবতো যে আমরা ইংরেজ হয়ে গেছি, ইংরেজ সাহেব হয়ে গেছি।
এই সমস্ত মানুষদের কথা, এই সমস্ত মানুষদের যে চরিত্র, সেই চরিত্র কিন্তু হুতুম প্যাঁচার নকশার মাধ্যমে, এই নকশার মাধ্যমে তারা বাংলা সাহিত্যে কিন্তু তুলে ধরা হয়েছিল। এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি এদের যে চরিত্র, এই বাবু কালচারের চরিত্র, তারা সবসময় ইংরেজদের হয়ে কথা বলতো, ইংরেজদের হয়ে সমীচীন তারা অনুকরণ, তাদের পদলেহন, এই সমস্ত কর্মকর্ম তাদের করে থাকতো। কালীপ্রসন্ন সিংহ কিন্তু এই ব্যাপারটা দেখেছেন এবং তার জন্য তিনি কি করেছেন, এই সমস্ত মানুষগুলোর কথা, এই সমস্ত মানুষদের মানে সত্যিকারের যে চরিত্র সেটা কিন্তু তুলে ধরেছিলেন। সাহিত্যের কথার পরবর্তীকালে আমরা জানি শিক্ষা সংস্কার। আমরা জানি ইংরেজরা যখন নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1813 খ্রিস্টাব্দের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা শিক্ষার ক্ষেত্রে কিন্তু তারা নজর দিয়েছিলেন এবং ভারতীয় শিক্ষার খাতে কিন্তু 1 লক্ষ টাকা তারা বরাদ্দ করেছিল। এই 1 লক্ষ টাকা বরাদ্দকে কেন্দ্র করে ভারতবর্ষের 2টি শ্রেণী হয়েছিল, একটা প্রাচ্য শ্রেণী আর একটা পাশ্চাত্য শ্রেণী। অর্থাৎ পাশ্চাত্য শ্রেণী কারা ছিল? যারা প্রাচ্য মানে কি? প্রাচ্য মানে ভারতবর্ষে, যারা ভারতবর্ষের সংস্কৃত, ভারতবর্ষের ধর্মীয় সংস্কার, ভারতবর্ষের উন্নতির কথা ভাবত। ভারতবর্ষের প্রধান ভাষা সংস্কৃত ভাষা এবং সংস্কৃত ভাষাকে কেন্দ্র করে ভারতবর্ষের শিক্ষা চলুক, ভারতবর্ষের রীতিনীতি চলুক, ভারতবর্ষের শিক্ষার উন্নতি হোক, এই কথা যারা ভাবতেন তাদেরকে বলা হতো প্রাচ্যবাদী। এবং প্রাচ্যবাদীর মধ্যে আমাদের অনেক ইংরেজও ছিলেন, জেমস প্রিন্সিপও প্রাচ্যবাদীর মধ্যে ছিলেন এবং অনেকেই ছিলেন। কিন্তু পরবর্তী দেখা গেল এই প্রাচ্যবাদীদের কথা না ভেবে পাশ্চাত্যবাদীরা কি ভাবলো, না ভারতবর্ষের শিক্ষা দিয়ে, ভারতবর্ষের সংস্কৃত শিক্ষা দিয়ে কিন্তু ভারতবর্ষে উন্নতি করা যাবে না। তখন তারা কি করলেন, ওই মেকলে সাহেবের মতন যারা ছিলেন, তারপর আমাদের রাজা রামমোহন রায় 1823 খ্রিস্টাব্দে ভারতবর্ষে যাতে সংস্কৃত শিক্ষা না হয়, সংস্কৃত শিক্ষা বিরোধিতা করার জন্য তিনি আমহার্স্টকে একটি চিঠি লিখেছিলেন। অর্থাৎ তিনিও কিন্তু ইংরেজি শিক্ষার সমর্থক ছিলেন এবং এই ফলে দেখা গেল পাশ্চাত্য এবং পাশ্চাত্যবাদীর একটা দ্বন্দ্ব শুরু হলো। একে বলে পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব। একে কেন্দ্র করে কিন্তু ভারতবর্ষের পরবর্তীকালে মেকলেকে দায়িত্ব দিল 1835 সালে, যে ভারতবর্ষে যখন নাকি সাধারণ কমিটি, তো জনশিক্ষা কমিটি তৈরি হয়েছিল, তার দায়িত্ব দিয়েছিল লর্ড মেকলে সাহেবকে। এই মেকলে সাহেব সমাধানের রাস্তা বের করলেন। তিনি পরবর্তীকালে 1835 খ্রিস্টাব্দে তিনি যে প্রস্তাব দিয়েছিলেন যে ভারতবর্ষের ইংরেজি শিক্ষার মাধ্যমে ভারতবর্ষের উন্নতি সম্ভব। ভারতবর্ষ দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জাতি, তাদের না আছে শিক্ষা, না আছে কোনো কিছু, তাদেরকে শিক্ষিত করতে গেলে, তাদেরকে উন্নত করতে গেলে ইংরেজি শিক্ষার মাধ্যমেই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। তখন এই ব্যবস্থাটাকে, এই প্রস্তাবটাকে বলা হয় মেকলে মিলস, এটাকে চুই পড়া নীতিও বলা হয়, ফিল্ট্রেশন থিওরি বলা হয়। এই নীতির মাধ্যমে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল। এরপরে শিক্ষার উন্নতির পাশাপাশি আমরা দেখেছি ভারতবর্ষের সমাজ সংস্কারের কথা এসেছিল, যে সমাজকে সংস্কারিত করতে হবে। সেই সময়কার মানুষের মধ্যে যে সমাজ সংস্কারের একটা দেখা দিয়েছিল, যে আমরা তাহলে এখানে প্রথম কি বললাম, আমরা শিক্ষা সংস্কার, সাহিত্যের পরে কি বললাম, শিক্ষা সংস্কারটা বললাম, এটা লিখে নাও, শিক্ষা সংস্কার। শিক্ষা সংস্কারে কি বলা হয়েছিল? শিক্ষা সংস্কারে আমরা বলেছি শিক্ষা সংস্কারে 1813 সালে সনদ আইন, সেখানে 1 লক্ষ টাকা ইংরেজ দিয়েছিল যে ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে। তাকে কেন্দ্র করে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব শুরু হয়েছিল। দ্বন্দ্ব দেখা দেয়। ঠিক আছে, তাহলে এইভাবে দেখা গেল যে এরপরে যে ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা হলো সমাজ সংস্কার। সমাজ সংস্কার
সমাজ সংস্কার, সমাজ সংস্কারের মধ্যে যাদের ভূমিকা, সমাজ সংস্কারের দরকার হলো কেন, তখন দেখা গেল যে ব্রাহ্ম সমাজ, এই ব্রাহ্ম সমাজের ব্রাহ্ম সমাজের আন্দোলন আমরা দেখেছি, যে সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজ, যেখানে আমরা দেখেছি সতীদাহ প্রথা। দীর্ঘদিন ধরে ভারতবর্ষের যে সবচেয়ে বড় অভিশাপ সতীদাহ, আমরা জানি সবাই কম বেশি সতীদাহ প্রথা, যে মৃত স্বামীর সাথে জীবিত পত্নীকে তার শ্মশানে একই সাথে দাহ করা হবে, এরকম ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলছিল। রাজা রামমোহন রায় ছোটোবেলা থেকে এটা দেখেছিলেন, যে যেভাবে ছোটোবেলা গঙ্গাধারে যখন তিনি একবার হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন, সেই সময় 12 কি 13 বছর বয়স হবে, সেই সময় দেখলেন গঙ্গাধারে কোথায় একটা আওয়াজ হচ্ছে, ভীষণ ভীষণ আওয়াজ, তার মধ্যে বিভিন্ন রকম বাদ্য বাজনা বাজছে। ছুটে ছুটে তিনি বালক কৌতূহলবশত সেখানে গেলেন, যেখানে গোল করে ভিড় করে আছে, সেখানে মাথা উঁচু করে ভিতর দিয়ে মাথাটা বাড়ি দিলেন, দেখলেন একটা নারীর আর্তনাদ, চিৎকার করছেন, আর পাশে শ্মশানের ওই কাঠ জ্বালানো হয়েছে, ওখানে ওকে জোর করে দেওয়ার চেষ্টা করছে, ফেলে দেওয়ার চেষ্টা করছে, মানে ওকে জ্বালানো হবে আর কি। ওই আর্তনাদ করছে, আমাকে বাঁচান, আমাকে এভাবে করবেন না। তখন রাজা রামমোহন রায়ের এই রামমোহন বালক, তার মধ্যে চোখের জল এসে গেল। এই ভারতবর্ষের কি সর্বনাশ, একটা মৃত ব্যক্তির সঙ্গে একটা জীবিত ব্যক্তিকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, সেদিনই প্রতিজ্ঞা করে, এই অভিশাপ থেকে, এই ক্যান্সার থেকে আমাদের ভারতবর্ষকে মুক্ত করতে হবে। এবং পরবর্তীকালে আমরা দেখেছি রাজা রামমোহন কথা রেখেছিলেন, এবং 1829 খ্রিস্টাব্দে বেন্টিং সাহেবের মাধ্যমে এই সতীদাহ প্রথা ভারতবর্ষ নিষিদ্ধ হয়েছিল। তাই ব্রাহ্ম সমাজের আন্দোলনের রাজা রামমোহন রায় যে ব্রাহ্ম সমাজের আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, এবং ব্রাহ্ম সমাজের যে যারা কর্ণধার ছিলেন, যারা যে সমস্ত মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, এই যারা ছিলেন, তারা প্রত্যেকে কিন্তু ভারতবর্ষের এই সংস্কারের জন্য তারা এগিয়ে গেছেন। এবং আমরা দেখেছি এই যে বিধবা বিবাহদের আইন যে ব্যাপারটা যেটা ছিল, সেই বিধবা বিবাহ আইনেরও মধ্যে কিন্তু সেই সমস্যাটা ছিল, যে বিধবাদের বিবাহ করতে হবে, কিন্তু সেই সময় কিন্তু দেখা দিয়েছিল যে বিধবাদের কোনোদিন বিবাহ হতো না। যেমন এরও একটা মেয়েদের ক্ষেত্রে একটা বড় ছিল, সেখানে কিন্তু সতীদাহ প্রথা এবং বিবাহের এই যে চালু করার পিছনে কিন্তু ব্রাহ্ম সমাজের ভূমিকা ছিল। এবং আমরা পরে দেখেছি 1856 সালে বিদ্যাসাগর মহাশয় কিন্তু এই বিধবা বিবাহ আইনের লড়াই করে তিনি লর্ড ক্যানিংয়ের মাধ্যমে কিন্তু বিধবাদের বিবাহের ব্যবস্থা করেছিলেন। এবং তিনি তার পরবর্তীকালে দেখেছি তিনি এই বিধবাদের নিজের খরচ দিয়ে কিন্তু অনেক বিধবা বিবাহ, প্রায় 60টার উপরে, মানে নিজের ছেলেকে পর্যন্ত সেই বিবাহের ব্যবস্থা করে দিয়েছিলেন, আমরা জানি সেটা। তারপরে দেখা গেল যে এই সমাজ সংস্কারের ক্ষেত্রে সতীদাহ প্রথা এবং নব্যবঙ্গ গোষ্ঠীর হয়েছিল। নব্যবঙ্গ গোষ্ঠী আমরা জানি, ডিরোজিওর কথা আমরা জানি, ডিরোজিও নব্যবঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় সবচেয়ে ইয়ংগেস্ট প্রফেসর, মানে অধ্যাপক, ডিরোজিওর যে বক্তব্য, ডিরোজিওর যে জ্ঞান, ডিরোজিওর যে তার যে মানে বক্তব্যর ক্ষমতা এবং তার যে অসাধারণ জ্ঞান, তার দ্বারা মোহিত হয়ে অনেক অনেক ইয়ং যুবকরা তার পাশে দাঁড়িয়েছিল, এবং তিনি নব্যবঙ্গ প্রতিষ্ঠা করলেন। নব্যবঙ্গের উদ্দেশ্যই ছিল ভারতবর্ষে দীর্ঘদিন ধরে যেই কুসংস্কার এবং ভারতবর্ষে যে ধর্মীয় কুসংস্কার, মূর্তি পূজা থেকে শুরু করে বিভিন্ন রকমের যে ব্রাহ্মণের যে বিভিন্ন রকমের তার নীতি নিজের স্বার্থের জন্য জারি করছিল, সেগুলো সমাজকে বিপদে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। পরবর্তীকালে আমরা নব্যবঙ্গ ডিরোজিওর মৃত্যুর পর আমরা জানি এই যে যারা নব্যবঙ্গ গোষ্ঠী ছিল, যে সমস্ত যুবক সম্প্রদায়, তাদের বয়সের বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এই আন্দোলন পরবর্তীকালে মুছে গিয়েছিল। এরপরে আমরা দেখি সমাজ সংস্কার আন্দোলনে যার ভূমিকা ছিল সবচেয়ে বেশি, সে হলো বিদ্যাসাগর মহাশয়। আমরা আসবো এই আলোচনা। আরও একজন দর্শক বন্ধু এসে গিয়েছেন। নমস্কার, কে বলছেন? আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও আসবো আলোচনায়। ঠিক আছে। তো এইভাবে দেখে সমাজ সংস্কার আন্দোলনের পাশাপাশি যে সমস্ত ব্যক্তিত্ব আমাদের কাছে সবচেয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তাদের মধ্যে সবচেয়ে বড় নাম যারা, রাজা রামমোহন রায়ের নাম তো বলা যায়। রাজা রামমোহন রায়কে আমাদের আধুনিক ভারতের রূপকার বলা হয়। রাজা রামমোহন রায় যেভাবে তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধের মাধ্যমে তিনি ভারতবর্ষের এই বিষয়টা, ভারতবর্ষের যে অন্ধকার, ভারতবর্ষের যে জাতপাতের লড়াই, এর বিরুদ্ধে কিন্তু তিনি ইংল্যান্ডের পর্যন্ত তিনি চলে গেছিলেন, এবং পরবর্তীকালে ইংল্যান্ডে তার মৃত্যু হয়েছিল। বিদ্যাসাগরের কথা বলতে গেলে, বিদ্যাসাগর যে
শিক্ষার ক্ষেত্রে তার সবচেয়ে বড় ভূমিকা ছিল। বর্ণপরিচয় আমরা জানি, আমরা জানি বর্ণপরিচয় আমাদের সবাইকে পড়তে হয়, বাংলা ভাষা যারা শিখি আমরা। কিন্তু বিদ্যাসাগরের বাংলার যে বিদ্যাসাগর, এই বিদ্যাসাগর কিন্তু শুধু বাংলা না, সারা ভারতবর্ষে আন্দোলন চলেছিল। এবং আমরা জানি যে দক্ষিণ ভারতেও বিদ্যাসাগরের এই আন্দোলনের ছোঁয়া পড়েছিল, বিদ্যাসাগর আন্দোলনের ঢেউ গিয়েছিল। বীরেশ পান্তুলুকে আমরা বলি, বীরেশলিঙ্গম পান্তুলুকে আমরা দক্ষিণ ভারতে বিদ্যাসাগর বলি। এবং বিদ্যাসাগর শিক্ষা সংস্কারের মাধ্যমে তিনি মেয়েদের, বিশেষ করে মেয়েদের শিক্ষা সংস্কারের জন্য তিনি কি না করেছেন। তিনি মডেল স্কুল করেছেন এবং তিনি নিজের খরচ দিয়ে তিনি গ্রাম বাংলায় তিনি এই শিক্ষা ব্যবস্থা, মেয়েদের শিক্ষার জন্য, মেয়েদের বিদ্যালয় তৈরি করার জন্য তিনি নিজের অর্থ এবং নিজের সমস্ত শক্তি, সমস্ত কিছু তিনি নিঃশেষ করে দিয়েছিলেন। এরপরে আমরা বাংলার যে ধর্ম সংস্কার আন্দোলন, তাহলে আমরা এর মাঝখানে কি বললাম, আমরা সমাজ সংস্কারের পাশাপাশি আমাদের ধর্ম সংস্কার আন্দোলন একটা কী ভূমিকা নিয়েছে সেটা আমরা আলোচনা করব। আর একজন দর্শক বন্ধু ইতিমধ্যে এসে গিয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমার নাম আচ্ছা, তোমার নামটা না বলছি। আচ্ছা, নামটা একবার বললে সুবিধা হয়, কারণ ঠিক বোঝা যায় না। আমার নাম রাখি বসাক। আচ্ছা, কি প্রশ্ন রয়েছে আপনার? শ্রী রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করুন। বুঝতে পেরেছি। রামকৃষ্ণদেবের একবার বলো সর্বধর্ম সমন্বয়, না প্রশ্নটা একবার বলো। সর্বধর্ম সমন্বয়, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, অনুষ্ঠানটা দেখতে থাকুন, স্যার এই বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছেন। ধন্যবাদ ফোন করার জন্য স্যার। হ্যাঁ, আমি এখনই ধর্ম সংস্কার আন্দোলনের, ব্রাহ্ম আন্দোলনের পরেই আমি রামকৃষ্ণদেবের কথা বলবো। আচ্ছা, ঠিক, একদম ঠিক কথা বলেছে। ধর্ম সংস্কার আন্দোলনের মধ্যে যেটা ব্রাহ্ম আন্দোলনের কথা বলেছিলাম, ব্রাহ্ম আন্দোলনও হয়েছিল। আমরা জানি রাজা রামমোহনের আত্মীয় সভা 1815 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এই আত্মীয় সভার পর 1828 সালে এই যে ব্রাহ্ম সমাজ, এই ব্রাহ্ম সভা, এই ব্রাহ্ম সভায় পরবর্তীকালে 1830 সালে ব্রাহ্ম সমাজ তৈরি করেছিল। এই ব্রাহ্ম সমাজের আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা যে নারী, মানে আমাদের যে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করা, নারীর মর্যাদার প্রতিষ্ঠা করা, অর্থাৎ নারীরা সে সময় যেভাবে পিছিয়ে ছিল, তাদেরও ব্রাহ্ম আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখেছি পরবর্তীকালে যে মানে গোড়া যে হিন্দু ধর্ম যেটা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে থিতিয়ে গেল। অর্থাৎ ব্রাহ্ম আন্দোলন এমনভাবে সারা পড়েছিল, মানে কেশবচন্দ্র সেন আমরা যে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, নববিধান ব্রাহ্ম সমাজ, তারপর ব্রাহ্মদের 3 আইন, এই 3 আইনটাও 1872 সালে হয় 3 আইন। এই 3 আইনের মাধ্যমে কিন্তু এই যে মানে দেখা গেছে যে বাল্য বিবাহ নিষিদ্ধ, অসমন্য বিবাহ এবং বহু বিবাহ চালু করা, এই 3 আইনের মধ্যে 1872 সালে কিন্তু একটা সমাজের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছিল। এরপরে দেখা গেছে যে ব্রাহ্ম আন্দোলনের, ধর্ম সংস্কার আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যেটাও প্রশ্নটা করলো, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণদেব পরমহংসদেবের আমরা সহজ সরলতার জীবন, নিরক্ষর ছিলেন তিনি, কিন্তু তিনি এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন যে তার দ্বারা মোহিত হয়ে ভারতবর্ষে যে সংস্কার হয়েছিল, সর্বধর্ম যে সংস্কার যাকে বলল, সর্বধর্ম সমন্বয়, তিনি এমন একজন ব্যক্তিত্ব, তিনি ভারতবর্ষে একদিকে যেমন গোঁড়ামি চলছিল, একদিকে সেই সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে, আরেকদিকে ধর্মের গোঁড়ামি, এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে যে সমন্বয় চালু করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সর্বধর্ম সমন্বয় মানে যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয় মানে যত মত তত পথ। অনেক মত আছে, মানুষের অনেক বিশ্বাসবোধ আছে, কেউ এক ঈশ্বরবাদ, কেউ বহু ঈশ্বরবাদ, কেউ নিরাকার, যাই বলি না কেন, কিন্তু আমাদের লক্ষ্য একটাই, আমাদের
সেই লক্ষ্যটা হলো আমাদের, যে রামকৃষ্ণদেব বলছেন যে আমাদের যে চৈতন্য হোক, আমরা যে আমাদের যে আত্মার মুক্তি, যেটাকে বলছে মুক্তি সবাই মুক্তি চাই আমরা। সেজন্য আমাদের এত বিভাদ কেন, এত বিভাজন কেন? এটা কিন্তু রামকৃষ্ণদেব প্রথম যে বিষয়টা যে মানে করেছিলেন, যে রামকৃষ্ণদেব পরমহংসদেব, সেটাই আমরা আবারও আসবো এই আলোচনায়। আরো একজন দর্শক বন্ধু এসে গিয়েছেন। নমস্কার, কে বলছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও ফিরবো আলোচনা। তো সর্বধর্ম সমন্বয়ের পরে যার রামকৃষ্ণদেবের সবচেয়ে বড় যে ভূমিকা ছিল অদ্বৈতবাদ, সেই অদ্বৈতবাদের কথা তিনি কিন্তু বলেছিলেন। অদ্বৈতবাদ কি, এই যে আমরা যে বলছি মানে সমস্ত জীবের মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যে, সমস্ত মানুষের মধ্যে একই ঈশ্বরের অবস্থান, অর্থাৎ পরম ব্রহ্মের অবস্থান। তাহলে এই অভিন্ন ঈশ্বর এক এবং অভিন্ন, তাকে বিভাজন করা যায় না। তো এইটার জন্য তিনি অদ্বৈত মতবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং তার দ্বারা প্রভাবিত হয়ে অনেক ভক্ত, এবং আমরা শ্রী বিবেকানন্দের কথা পরে বলবো যে তার দ্বারা আদর্শে অনুপ্রাণিত হয়ে, কিন্তু রামকৃষ্ণদেবের যে অদ্বৈতবাদের উপর যে সর্ব ঈশ্বরের মধ্যে সমস্ত স্থান রয়েছে, আমাদের এই ভেদাভেদ না ভুলে আমরা মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা। এবং তারপরে যে মানবতাবাদের কথা আমরা বলবো, মানবতাবাদের প্রচার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করেছিলেন, যে শিবজ্ঞানে জীব সেবার কথা বলেছিলেন। তাহলে সুতরাং আমি জীবকে সেবা করা মানে শিবকে সেবা করা। সুতরাং আমাদের যে মানুষের মধ্যে যে আত্মার অবস্থান রয়েছে, পরমাত্মার অবস্থান রয়েছে, সেই আত্মা এবং পরমাত্মার সমন্বয় একটা মানুষের মধ্যে রয়েছে। সেই জন্য আমরা যদি মানুষকে সেবা করি, তাহলে আমাদের সমস্ত সেবা হয়ে যাবে। সেই মানবতাবাদের কিন্তু জীবজ্ঞানে শিব সেবার কথা উনি বলেছিলেন। এবং ধর্ম সহিষ্ণুতার বাণী শুনিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি তার জন্য তাকে দীর্ঘ 12 বছর সাধনা করতে হয়েছিল। তিনি যেরকম মুসলিম ধর্মেরও হযরত মুহাম্মদেরও সাধনা করেছেন, হযরত মুহাম্মদেরও মূল বিষয়ে বেরিয়ে এসেছিলেন, তিনি হিন্দু সনাতন ধর্মেরও তিনি মা কালীর তপস্যা করেছিলেন, এবং তিনি যীশুখ্রিস্টেরও সাধনা করেছিলেন। এবং 3 ধর্মের সাধনা করে তিনি এমন একটা জায়গায় এসেছিলেন যে সেটা হলো ধর্ম সহিষ্ণুতার বাণী তিনি শুনিয়েছিলেন। সহজ সরলভাবে তিনি যেভাবে তার যে শ্রী শ্রী কথামৃত বলে যে গ্রন্থটা আছে, আমরা জানি সমস্ত রামকৃষ্ণ মিশনের যে তার পরবর্তীকালে যে তার যে আদর্শ, তার যে বাণী, তার যে অক্ষত কাজ, সেগুলো কিন্তু এখনও রামকৃষ্ণ মিশনের মাধ্যমে, বেদান্ত দর্শনের মাধ্যমে, অদ্বৈত বেদান্তবাদের প্রচারের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি শ্রী রামকৃষ্ণ মঠ এবং মিশনের মাধ্যমে কিন্তু আত্মপীড়িতের মানুষের সেবার কাজে নেমে গেছে। এটাকে বলে মানবতাবাদ। আমরা আসবো আলোচনা। আরও একজন দর্শক বন্ধু এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম দেবলীনা শর্মা, আমি সিউড় বীরভূম থেকে বলছি। হ্যাঁ, কি প্রশ্ন রয়েছে আপনার? আমার প্রশ্ন হচ্ছে, ব্রহ্ম সমাজ কেন বিভাজন হয়? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর তোমার ব্রহ্ম সমাজের ব্রহ্ম সমাজ কেন একদমই ব্রহ্ম সমাজ কেন বিভাজন হয়েছে, আমাদের অনুষ্ঠানটা দেখতে থাকো, স্যার এই বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছেন। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, এই যে ব্রাহ্ম আন্দোলনে যে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, আদি আমরা জানি যে 3টা ভাগে ভাগ হয়ে গেছিল। প্রশ্ন খুব ভালো, দারুণ প্রশ্ন করেছো, যে এই ধরনের প্রশ্ন খুব ভালো লাগলো। যে ব্রাহ্ম সমাজের এই মানে আমরা বলি না, হিন্দু সমাজের মধ্যে যে একটা যে বিভাজন হয়ে যায়, যে উচ্চ শ্রেণীর মধ্যে সেই বিভাজনটা দেখা দিয়ে গেছিল। ব্রাহ্ম সমাজের মূল লক্ষ্য ছিল সমাজকে সংস্কারিত করা, ধর্মীয়ভাবে সমাজকে সংস্কারিত করা। কিন্তু দেখা গেল কেশবচন্দ্র সেন তার যে নাবালিকা কন্যাকে বিবাহ দেওয়ার ফলে ওদের মধ্যে মতবিরোধ শুরু হলো, যে তুমি কেন এটা করলে, নাবালিকা কন্যাকে কেন বিয়ে দিলে, যার ফলে ওদের মধ্যে মত পার্থক্য দেখা দিল। তখন বাধ্য হয়ে তিনি, যে আমরা বললাম যে ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ, নববিধান ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ 1878 সালে, তারপরে 1872 সালে, আমরা 1880 সালে নববিধান ব্রাহ্ম সমাজ তৈরি করলেন কেশবচন্দ্র সেন। অর্থাৎ এইভাবে বিভাজন হয়ে গেল, এবং তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল। তাদের নিজের নীতির মধ্যে তাদের যে একটা জায়গাতে আসতে পারলো না, যার ফলে কিন্তু এই তো বড় একটা আন্দোলন ছিল, ব্রাহ্ম সমাজ নামে একটা আন্দোলনই ছিল, সেই আন্দোলন ত্রিমুখী হয়ে গেল, ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেল। একটা কেশবচন্দ্র কেন্দ্রিক ব্যক্তি দেবেন্দ্রনাথ সেন আছে, একে কেন্দ্র করে এইভাবে দেখা গেল বিভিন্নভাবে এই আন্দোলন কিন্তু একটা শক্তি কমে গেল এই বিভাজনের মাধ্যমে। এরপরে আমরা
ধর্ম সংস্কার আন্দোলনে চলছিল, ধর্ম সংস্কার আন্দোলন রামকৃষ্ণদেবের কথা আমরা বলছিলাম, যে রামকৃষ্ণদেব যে মানবতাবাদের প্রচার করেছিলেন এবং সর্বধর্ম সহিংসতার কথা বাণী শুনিয়েছিলেন। নারী মুক্তির দিশারি ছিলেন রামকৃষ্ণদেব। নারী মুক্তির দিশারি কেন বলবো? রামকৃষ্ণদেব নিজেই নিজের স্ত্রীকে মাতৃরূপে পুজো করেছিলেন। তিনি তার সে স্থান তার মাতৃস্থানে দিয়েছিলেন। আমরা জানি রামকৃষ্ণদেবের এই যে তার যে আন্দোলন, আমরা একটা প্রশ্ন একজন করেছিল যে নিবেদিতাকে, যে রামকৃষ্ণ বিবেকানন্দ কি করেছেন, কি কাজ করেছেন, তখন নিবেদিতা সহজভাবে উত্তর দিয়েছিলেন। কীভাবে উত্তরটা দিয়েছিলেন? বিগত 5000 বছর ভারতবর্ষে, সনাতন ভারতবর্ষ, উন্নত ভারতবর্ষ, বিগত 5000 বছরের ভারতবর্ষর কি প্রতীক, ভারতবর্ষ কি ছিল, তার মূর্ত প্রতীক ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এবং আগামী 1500 বছর ভারতবর্ষ কি ভারতবর্ষ হবে? বিবেকানন্দের নবভারত বলছি, নতুন ভারত এ কথা বলছি, কিন্তু আগামী 1500 বছরের ভারতবর্ষ বিবেকানন্দের ভারতবর্ষ হবে। অর্থাৎ আগামী 1500 বছরের যে ভারতবর্ষ কোন দিকে যাবে, ভারতবর্ষ কত উন্নত হবে, ভারতবর্ষের যুব সমাজকে কেন্দ্র করে ভারতবর্ষের নতুন জাগরণ হবে, এটা কিন্তু বিবেকানন্দ, এটা কিন্তু এই উত্তর দিয়েছে তারা। এর মধ্যে আমরা কিন্তু উত্তরটা বুঝতে পারি। আরও একজন দর্শক বন্ধু এসে গিয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি পূজা হাঁকারি বলছিলাম রঘুনাথপুর থেকে। কি প্রশ্ন রয়েছে আপনার? বাংলার নবজাগরণ কি প্রকৃত নবজাগরণ, এর সম্পর্কে ব্যাখ্যা। আচ্ছা স্যার, বুঝতে পেরেছেন? নবজাগরণ বলছে বাংলা, না? হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি নবজাগরণের দিকে আমরা ধন্যবাদ যাব। ফোন করার জন্য। আমরা এত কিছু করছি কেন করছি? আমরা এত কিছু বলার লক্ষ্যই আমাদের ভারতবর্ষের যে নবজাগরণ হবে কীভাবে, এই যে আন্দোলনগুলো হলো, শিক্ষা সংস্কার, সাহিত্যের দিক দিশা, এবং আমরা সমাজ সংস্কার আন্দোলনের কথা বলছি, ধর্ম সংস্কার আন্দোলনের কথা বলেছি, এর আলটিমেট লক্ষ্য কিন্তু নবজাগরণ। একদমই। এবং এই নবজাগরণ যাতে আমাদের এখনো এই শতাব্দীতেও সবসময় হতে থাকে, সেই আশায় আমাদের থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এখানে আসার জন্য, কারণ যেহেতু আমাদের সময় একদম শেষ, তাই সেক্ষেত্রে যারা দর্শক বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আশা করছি তাদের আজকের এই চ্যাপ্টারটা ভালো লেগেছে। কারণ আজকে খুব সুন্দরভাবে স্যার গল্পের আকারে, মানে ইতিহাস মানেই তো একটা গল্প, একটা পুরনো বিষয়টাকে তুলে আনে, কিন্তু এত সুন্দর গল্পের আকারে উনি তুলে ধরেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আর অসংখ্য ধন্যবাদ বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এইভাবেই সঙ্গে থাকুন, পড়াশোনার মন দিয়ে করতে থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন সিটিভিএন।